সেনাপ্রধান যে ধরনের সরকার গঠন করবার জন্য সাহায্য করছেন বা মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছেন, তার সহকর্মীদের একটা অংশ, মোটামুটি বড় অংশ, যারা শেখ হাসিনার অনেক বেশি অনুগত এবং এখনো পর্যন্ত তারা শেখ হাসিনার প্রতি অনুগত থেকেই কাজ করে যেতে চান, তারা চেয়েছিলেন বিষয়টাকে ভিন্ন দিকে নিয়ে যেতে। সেটা ভণ্ডুল হয়ে গেছে। কিন্তু সেটা ভণ্ডুল হলেও ষড়যন্ত্র নানামুখী চলমান আছে। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায়, যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশের যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও, সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। হাসিনা এবং তার সরকারের সকল সদস্য গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পটভূমিতে দেশে এখন একটা নতুন সরকার গঠনের প্রক্রিয়া বা কার্যক্রম চলমান রয়েছে। এই অবস্থায় বিভিন্ন রকম কনস্পিরেসি বা ষড়যন্ত্রের খবর আমরা পাচ্ছি এবং আপনারা সেগুলো দেখছেন। এর আগে আমি অবশ্য কখনোই সেনা অভ্যুত্থান বা মিলিটারি কুয়ের কোনো চেষ্টার কথা বলিনি। আমি আপনাদেরকে দুদিন আগে জানিয়েছিলাম যে সেনাপ্রধান, আমাকে শুনতে পাচ্ছেন তো? কেউ একজন লেখেন যে ঠিকঠাক মতো শুনছেন। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই গণ অভ্যুত্থানের পটভূমিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন বা তিনি একজন উদ্যোগী সহায়তাকারী হিসাবে ভূমিকা পালন করছেন। কিন্তু তার এই উদ্যোগের সঙ্গে সশস্ত্র বাহিনীর অফিসারদের কোনো অংশ একমত না হয়ে তারা বরং বিষয়টা একটু ভিন্ন দিকে নেবার জন্য তার উপর চাপ প্রয়োগ করছিলেন। এরকম তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু গত 48 ঘন্টায় সেনাপ্রধান বেশ বোল্ড বা শক্ত পদক্ষেপের মাধ্যমে সেগুলোকে অনেকটাই নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে ফেলেছেন। তো এই অবস্থায় কোনো রকম আর্মি কু বা সেনা অভ্যুত্থানের কোনো প্রচেষ্টার খবর আমি পাইনি এবং আমি এরকম কোনো তথ্য আপনাদেরকে জানাইও নি। বাট এরকম আলোচনা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, আপনারাও হয়তো শুনেছেন। চেষ্টাটা ছিল একটু অন্যরকম, যে সেনাপ্রধান যে ধরনের সরকার গঠন করবার জন্য সাহায্য করছেন বা মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছেন, তার সহকর্মীদের একটা অংশ, মোটামুটি বড় অংশ, যারা শেখ হাসিনার অনেক বেশি অনুগত এবং এখনো পর্যন্ত তারা শেখ হাসিনার প্রতি অনুগত থেকেই কাজ করে যেতে চান, তারা চেয়েছিলেন বিষয়টাকে ভিন্ন দিকে নিয়ে যেতে। সেটা ভণ্ডুল হয়ে গেছে। কিন্তু সেটা ভণ্ডুল হলেও ষড়যন্ত্র নানামুখী চলমান আছে। নানামুখী ষড়যন্ত্র চলমান আছে কারণ হলো যে এই রাষ্ট্র ব্যবস্থা গত 15 বছর ধরে শেখ হাসিনা তার যে টোটালিটেরিয়ান বা একচ্ছত্রবাদী ক্যারেক্টার, সে অনুযায়ী তিনি সব কিছু তার নিজের মতো করেই সাজিয়েছেন। আমরা মনে করতে পারি যে মিশরের যে পরিবর্তন ঘটিত হয়েছিল আরব স্প্রিংয়ের মধ্য দিয়ে এবং মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে মোহাম্মদ মুরসি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু মাত্র 1 বছরের মাথায় তাকে বিদায় নিতে হয়। শুধু তা না, তাকে অন্যায়ভাবে জেলখানায় ভরা হয় এবং সেখানেই তিনি অনাচার অবিচারের শিকার হতে হতে মৃত্যুবরণ করেছেন। তো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে মানে মিশরে যেমন হোসনি মোবারক 30 বছর ধরে তার সব কিছু সাজিয়েছিলেন, হোসনি মোবারক নাই কিন্তু তার প্রেতাত্মারা সব জায়গায় আছে এবং সেই প্রেতাত্মারাই কিন্তু মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে তাকে জেলখানায় ঢুকিয়ে শেষ পর্যন্ত তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো বাংলাদেশে তেমনটি হবে আমি বলবো না, এই জন্য কারণ বাংলাদেশ মোটামুটি ভালো মন্দ মিলিয়ে কম বেশি গণতন্ত্রের চর্চার মধ্যে ছিল। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের আংশিক হলেও স্বাদ পেয়েছে, যে কারণে বাংলাদেশে এ ধরনের সফল গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে।
তো শেখ হাসিনাও গত 15 বছরে হোসনি মোবারকের মতো বাংলাদেশের মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিসেস, পুলিশ, সব জায়গায়, এমনকি গণমাধ্যম, সব কিছুকে নিজের মতো করে তিনি সাজিয়েছিলেন। সুতরাং তিনি চলে গেলেও তার পক্ষে কাজ করবার মতো অনেক গুরুত্বপূর্ণ পদের লোকেরা এখনো পর্যন্ত সক্রিয় আছে এবং তারা সুযোগ পেলেই সেটা করবার চেষ্টা করছে বা করবে। তো ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে গতকাল বুধবার। সেটা হলো যে আপনাদেরকে আমি প্রথমে একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা দেখেন গতকাল সমস্ত সংবাদ মাধ্যমে খবরটা এসছে যে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। প্রধান বিচারপতি একটা আদেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একটা বিজ্ঞপ্তি দিয়ে এটা গণমাধ্যমকে জানিয়েছেন। তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ, এটা প্রধান বিচারপতি ইচ্ছা হয়েছে তাই তিনি বন্ধ করে দিয়েছেন। এটা ভেরি আনইউজুয়াল। তিনি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের, হাইকোর্ট ডিভিশন এবং আপিলেট ডিভিশন, দুই বিভাগের বিচার কার্যক্রম বন্ধ করিয়ে দিয়েছেন, ইনক্লুডিং চেম্বার জজ। তো এটা মানে জাস্ট একটা তার ইচ্ছা হয়েছে তিনি করেছেন, ব্যাপারটা এরকম না। আমি ভেতরের খবর আপনাদের বলছি, তার আগে বলি যে গতকাল দিবাগত রাতে, মধ্যরাতেরও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিটা সংবাদপত্রে আসেনি, কারণ আমার জানা মতে বিবৃতিটা রাত 1টার পরে দেওয়া হয়েছে, সুতরাং সংবাদপত্রে আসার সুযোগ নেই। কিন্তু সংবাদ মাধ্যমের হাত হয়ে আমার কাছে বিবৃতিটা এসছে, আজকে হয়তো বিভিন্ন পত্রিকায় সেটা যাবে। আমি বিবৃতিটা আপনাদের পড়ে শোনাই, তারপরে ষড়যন্ত্রটা ফাঁস করছি আপনাদের সামনে। বিবৃতিতে বলা হয়েছে, বিচার বিভাগের ফ্যাসিবাদী বিলোপ করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান। আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্যপদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করব সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন, মানে আজকের কথা বলা হচ্ছে, আজ বৃহস্পতিবার। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে। মানে সরকারের প্রতি অ্যাডভান্স, যে সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রতি আগাম আহ্বান। এছাড়াও দেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করা যাচ্ছে। তো এই বিবৃতিটা মধ্যরাতের পরে জারি করা হয়েছে। আপনাদের আমি আরেকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। 7 তারিখে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন, কিন্তু তার ঠিক আগের দিন 6 জুলাই দেখেন তিনি আরেকটা আদেশ জারি করেছেন। আমি ভুল বলছি, না আগের দিন না, মানে এটা 6 জুলাই, এটা হলো 7ই আগস্ট, 1 মাস আগে, আমি দুঃখিত। সেখানে চেম্বার, আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসাবে বিচারপতি আশফাকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, তো বিচারপতি আশফাকুল ইসলাম তিনি বিএনপির আমলে নিয়োগ পাওয়া, 2003 সালে বিএনপির আমলে নিয়োগ পাওয়া হলেও তার পরবর্তী ইতিহাস বা তার কি বলবো যে তার আপিল হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যাওয়া এবং আরও গুরু দায়িত্ব অর্জন করা, মানে বর্তমান প্রধান বিচারপতির অন্যতম বিশ্বস্ত লোকে পরিণত হওয়া, তার মানে তিনি ফ্লোর চেঞ্জ করেছেন। তার বাবা মরহুম এ.কে.এম. নুরুল ইসলাম এরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো তার ছেলে বিচারপতি আশফাকুল ইসলাম এখন চেম্বার আদালতের বিচারপতি। ষড়যন্ত্রটা হলো, আমি যতটুকু মোটামুটি নিশ্চিত হয়ে জেনেছি যে এই সাবেক ছাত্রলীগ নেতা, এখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন, যার ভাই এখন আওয়ামী লীগের এমপি, নিজে ছাত্রলীগের নেতা ছিলেন, জাস্টিস ওবায়দুল হাসানের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা সহ শেখ হাসিনার অতি বিশ্বস্ত বিচারপতি বা বিচারকগণ তারা গোপনে একটা ষড়যন্ত্রের নীল নকশা প্রণয়ন করেছিলেন।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।